নিশাঙ্কার ১৪৬ এবং চান্ডিমাল 90+ স্কোর। শুধুমাত্র শ্রীলঙ্কার রানটাই বাড়ায় নাই, রানের পাহাড়ই গড়ে নাই, বাংলাদেশকে এই টেস্ট ম্যাচ থেকে সম্পূর্ণভাবে ছিটকে দিয়েছে। এখন বাংলাদেশ চিন্তা করতে পারে ইনিংস পরাজয় হবে নাকি উইকেটের ব্যবধানে পরাজয় হবে। জয় আমাদের ভাগ্যে নাই, ড্র আমাদের ভাগ্যে নাই, এটা মোটামুটি নিশ্চিত। হয় ইনিংস পরাজয়, না হয় বিশাল ব্যবধানে উইকেটের পরাজয়। সাদাকে সাদা, কালোকে কালো বলিব, সাদাকে কালো, কালোকে সাদা বলিতে পারিব না, আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না। হ্যালো ভিউয়ার্স, ইটস মি রনি ব্রো, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। কথা বলছিলাম বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার সেকেন্ড টেস্ট নিয়ে, যা মোটামুটি সেকেন্ড ডেতে নির্ধারিত হয়ে গেছে। সেকেন্ড ডে কি বলছে, প্রথম দিনেই নির্ধারিত হয়েছে। বাংলাদেশ এতই বাজে পারফরমেন্স করেছে যা আসলে বলার বাইরে। বাংলাদেশ টেস্ট ক্রিকেটের 25 বছর পূর্তি আজকে, বাট 25 বছরে বাংলাদেশ 25 পা সামনে এগুতে পারেনি। যাক, এ নিয়ে আরেকদিন কথা বলবো। তবে আজকে কথা বলবো শ্রীলঙ্কার নিশাঙ্কা আর চান্দিমাল। এই যে তাদের পার্টনারশিপ, প্রায় 200 রানের পার্টনারশিপ, বাংলাদেশকে এই টেস্ট ম্যাচ থেকে ছিটকে দিয়েছে। বাংলাদেশ দল শুরুতে যেভাবে ব্যাট করেছে, টপ অর্ডার, এক কথায় লজ্জাজনক। এনামুল হক বিজয় ঘরোয়া ক্রিকেটে এতই ধারাবাহিক ছিল, সেই ধারাবাহিকতা ইন্টারন্যাশনালে বজায় রাখতে পারে নাই। অনেক দিন পরে টেস্ট দলে ফিরেছে সে। প্রথম টেস্টে শুধু 4 রান, এক ইনিংসে 4 রান, আর এক ইনিংসে 0। সেকেন্ড টেস্টে এক ইনিংসে 0, সেকেন্ড ইনিংসে কত করে দেখা যাক। সাদমান ভালো শুরু করেছিল, 40+ স্কোর করার পরে আউট হয়ে গেল। মমিনুল হক, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ কিংবা লিটন কুমার দাস যেই স্টার্টিং পেয়েছিল, 30+ স্কোর করার পরে যেই স্টার্টিং পেয়েছিল, সেটাকে আর তারা ধরে রাখতে পারে নাই, সেটাকে আর কন্টিনিউ করতে পারে নাই। একটা হাফ সেঞ্চুরি পর্যন্ত বাংলাদেশ দলের কেউ করতে পারে নাই, টপ অর্ডার বলেন, মিডল অর্ডার বলেন। পরবর্তীতে এই যে লোয়ার অর্ডারে নাইম হাসান কিংবা তাইজুল, এই যে 20+, 30+ স্কোর করেছে, যার কারণে আসলে বাংলাদেশ 200+ স্কোরটা করতে পেরেছে। আদারওয়াইজ বাংলাদেশ এই 200+ স্কোরও করা সম্ভব ছিল না। এই হচ্ছে বাংলাদেশের সেকেন্ড টেস্টের প্রথম ইনিংসের ব্যাটিং অবস্থা। এখন আসি বোলিংয়ে। বাংলাদেশ দল কার্যত কোনো রকম সুযোগই তৈরি করতে পারে নাই। দু একটা ক্যাচ বলতে পারেন না, হাফ চান্স ছিল, এগুলা মিস হয়েছে, এগুলো খেলার অংশ, এগুলা ধরে কোনো লাভ নেই। বাংলাদেশ দল শ্রীলঙ্কাকে কোনো রকম প্রেশার ক্রিয়েট করতে পারেনি। শ্রীলঙ্কা যেভাবে চেয়েছে ঠিক তাদের রানটা এভাবেই উপরের দিকে গ্রাফসটা উঠতেছে এবং উঠবে। এই মুহূর্তে প্রায় 290 রান 2 উইকেটের বিনিময় বাংলাদেশ দল থেকে 47 রানে সম্ভবত এগিয়ে আছে। এখন এই স্কোরটা কোথায় যাবে? এই স্কোরটা মিনিমাম আরও, যেহেতু 2 উইকেটের পতন, আরও 200 থেকে 250 রানের একটা স্কোর কিন্তু শ্রীলঙ্কা করে ফেলবে। তার মানে যদি 250 রান করে ফেলে, তার মানে 550 স্কোর হয়ে যাচ্ছে। 550 স্কোর হলে বাংলাদেশ দল যেই প্রবলেমটাতে পড়বে, সেটা হচ্ছে প্রায় 300 রানে এগিয়ে থাকবে শ্রীলঙ্কা। ফার্স্ট ইনিংসে যদি 550+ স্কোর হয়ে যায়, ও হয়ে তো যাবে, প্রায় 300 রান তো হয়ে গেছে, তাই না? 2 উইকেট আর 8 উইকেট আছে, 8 উইকেট তো 250 রান নর্মালি হয়ে যাবে। 200 থেকে 250 রান হয়ে গেলে বাংলাদেশ দলের সামনে, মানে পিছিয়ে থাকবে বাংলাদেশ দল 300 রানে। এখন বাংলাদেশ দল এই 300 রান করার পরে আপনার কি মনে হচ্ছে বাংলাদেশ দল এদেরকে আরো কিছু রান টার্গেট দিতে পারবে, লিড নিতে পারবে? আমার কাছে তা একেবারেই মনে হচ্ছে না। আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশ দলের সামনে যদি 300 রান হয়ে যায়, বাংলাদেশ যদি 300 রানে পিছিয়ে পড়ে, তাহলে বাংলাদেশ দল 300 রান করার পরে আরো কিছু রান করবে, এটা আমার একেবারেই মনে হচ্ছে না। আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশ দল 300 রানও করতে পারবে না সেকেন্ড ইনিংসে। এতটাই বাজে খেলেছে ফার্স্ট ইনিংসে, সেকেন্ড ইনিংসে রান করাটা আরো বেশি কষ্টকর হয়ে যাবে।
এবং বাংলাদেশ দল সেটা করতে পারবে না, এবং বাংলাদেশ দল ইনিংস ব্যবধানে যদি ৩০০ রানের লিড নিয়ে নেয় শ্রীলঙ্কা তাদের প্রথম ইনিংসে, তাহলে বাংলাদেশ দল ইনিংস পরাজয় হবে, টার্গেট দিতে পারবে না, ইনিংস পরাজয় জয় হবে। এবং বাংলাদেশ দলের যেই টপ অর্ডার ব্যাটসম্যানরা আছে, আমি এর আগে কখনোই দেখিনি যে ফার্স্ট ইনিংসে খারাপ করার পরে সেকেন্ড ইনিংসে ঘুরে দাঁড়াতে, কারণ সেকেন্ড ইনিংসে পিচটা আরেকটু ফাটবে, পিচে স্পিন ধরবে, স্পিনাররা আনপ্লেয়েবল বাউন্স পাবে, টার্ন পাবে, সব কিছুই পাবে। সুতরাং এই পিচে সেকেন্ড ইনিংসে রান করা একটু কষ্টকর হয়ে যাবে। কষ্টকর হয়ে যাবে মানে কি, আমরা তো এমনিতেই রান করতে পারি না। যতটুকু সুযোগ ছিল প্রথম টেস্টে সেই সুযোগটা আমরা নিতে পারি নাই। আমরা টেস্ট জয়ের সম্ভাবনা ছিল যদি একটু সুযোগ, একটু বুদ্ধিমত্তা খাটিয়ে যদি আমরা ডিসিশনগুলো নিতাম, তাহলে বাংলাদেশ দল ওই টেস্ট ড্র হয় না, বাংলাদেশ দল জিতার সম্ভাবনা ছিল, হয়তো জিততেও পারতো যদি একটু সাহসিকতা বাংলাদেশ দল দেখাতো। কিন্তু সেকেন্ড টেস্টে এসে এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশ দল জিতবে সেটা একেবারেই ইম্পসিবল। বাংলাদেশ দল যদি ৩০০ রানে পিছিয়ে থাকে, ৩০০ রান করার পরে আর যদি ২০-৩০ রান করে, হয়তো তারা বিনা উইকেটে জিতে যাবে। আর আমার ধারণা বাংলাদেশ দল যদি ৩০০ রানে পিছিয়ে থাকে, সেই ৩০০ রান বাংলাদেশ দলের পক্ষে সম্ভব না সেকেন্ড ইনিংসে, কারণ বাংলাদেশ দল এই মুহূর্তে যেভাবে যাচ্ছে, পোলাপানগুলো একেবারেই নতুন, তাদেরকে সময় দিতে হবে, সুযোগ দিতে হবে। যেহেতু যারা সিনিয়র প্লেয়ার ছিলেন তারা অবসরে চলে গেছেন, এই নতুন ছেলেগুলোকে সুযোগ দিতে হবে। সমালোচনা বন্ধ করেন। এনামুল হক বিজয়কে নিয়ে যেভাবে সমালোচনা করছেন, বেচারারে এবার মাঠে নামাইলে বেচারার ব্যাটে তো চলবে না, হাতটা কাঁপবে এত সমালোচনা করলে। একটা প্লেয়ার সে পারফরমেন্স করেই কিন্তু ন্যাশনাল টিমে আসছে, তাকে নিয়ে এইভাবে অবহেলা করা, এইভাবে ট্রোল করা লাভ নাই। আপনি যদি ট্রোল করে দেখতেন এরপরের ম্যাচে সেঞ্চুরি মেরে দিচ্ছে, তাইলে আমি সহ ট্রোল করতাম। আপনারা তো লিটন কুমার দাসকে নিয়ে ট্রোল করছেন, শান্তকে নিয়ে ট্রোল করছেন, কম তো আর ট্রোল করেন নাই। সুতরাং লাভ তো আর হয় নাই। লাভ যেহেতু হয় নাই, সুতরাং ট্রোল করাটা একটু বন্ধ করেন। ট্রোল করা বন্ধ করলে হয়তো কিছুটা রান করলেও করতে পারে। দেখা যাক আগামীকাল কি হয়। বাংলাদেশ দল তাদের খুব তাড়াতাড়ি উইকেট ফেলতে পারে কিনা, যদি না ফেলতে পারে তাহলে বাংলাদেশের কপালে দুর্গতি আছে। ফার্স্ট ওভারটা অনেক বেশি ইম্পর্টেন্ট। অলরেডি 290 রান হয়ে গেছে, এখান থেকে যদি বাংলাদেশ দল আর 100 রানের ভিতরে অল আউট করতে পারে তাহলে বাংলাদেশ দলের জন্য ভালো হবে, প্লাস পয়েন্ট হবে। আদারওয়াইজ যদি উইকেট না ফেলতে পারে প্রথম 10 ওভার 15 ওভারে, তাহলে ওদের এই রান 550-তে চলে যাবে, আর 550-তে গেলে বাংলাদেশ দল ইনিংস পরাজয় হবে, এটা মোটামুটি সুনিশ্চিত।